বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কম্পিউটার অপারেশন লেভেল 3 এনএসডিএ এর এক্সেল এর টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল এর একটি ডেমো কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের ওডিআই সিরিজ নিয়ে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমার কাছে একটি প্রশ্নের স্যাম্পল আছে। আপনারা এই প্রশ্নটি ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আবার প্রথম কমেন্টেও আপনারা এই লিংকটা পেয়ে যাবেন, সেখান থেকেও চাইলে আপনারা প্রশ্নের পিডিএফ নিয়ে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো আমার কাছে যে স্যাম্পলটি আছে, সেই স্যাম্পলটির মতো করে আমি এখানে যেগুলো লেখা দরকার সেগুলো আমি লিখে নিয়েছি এখানে। তো এখন এর মধ্যে আমাদের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো ফলো করে আমরা বাদবাকি কাজগুলো করব। তো এখানে আমাদের প্রথম কন্ডিশন আছে, যেটা ফন্ট হবে এরিয়াল এবং টাইটেল ফন্ট হবে 20 ওডিআই সিরিজ এবং বোল্ড। তাহলে আমরা প্রথমত এই কাজটি আগে করে নিব, যে আমাদের এই যে প্রথম যেটা আছে এটা হবে হচ্ছে এরিয়াল, ক্যালিব্রি। এখানে আমাদের ফন্ট হবে ক্যালিব্রি এবং আমাদের যে টাইটেল ফন্ট তার সাইজ হবে 20। তাহলে আমরা এটা সিলেক্ট করে এখানে আমরা ফন্ট দেব 20 এবং এটা অবশ্যই বোল্ড করে দেব। এরপরে আমাদেরকে বলা আছে এখানে যে সাবটাইটেল হবে 14 এবং বোল্ড। তাহলে এখানে সাবটাইটেল বলতে আমরা এইগুলোকে বোঝাচ্ছি, এগুলো সিলেক্ট করলাম এবং এগুলো আমরা এখান থেকে সাইজ দিব 14 এবং এটাকে আমরা এখানে সাইজ দেব 14 এবং এটাকেও আমরা বোল্ড করে দেব। এরপরে আমাদের আদার টেক্সট যেগুলো আছে, যে এই যে আদার টেক্সটকে বলা আছে এখানে সাইজ হবে 12। তাহলে আমাদের যে আদার টেক্সট বাদ বাকি যেগুলো আছে আমরা সব একবারে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখান থেকে এটির সাইজ দেব 12। এরপরে আমাদের এখানে একটি লোগো ব্যবহার করতে, এরপরে আছে সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। এটা স্যাম্পল অনুযায়ী আমাদের ফরম্যাট করতে হবে। এরপরে আমার এখানে যে কাজ আছে, যে ইউজ এনি ইমেজ, লোগো হিসেবে এনি ইমেজ ব্যবহার করতে বলা আছে এবং তার সাইজ বলা আছে 0.32 ইঞ্চি। তাহলে আমরা এখানে প্রথম এই সেলে ক্লিক করলাম, এরপরে আমরা ইনসার্টে গেলাম, তারপর আমরা যাব পিকচার্স থেকে আমরা যে কোনো একটা ছবি ব্যবহার করব। তো ছবি যদি পিসিতে না থাকে আপনারা এই ওয়েটা ব্যবহার করতে পারেন, দিস পিসিতে ক্লিক করবেন। এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে লোকাল ডিস্ক সি, গিয়ে এখান থেকে আমরা উইন্ডোজ ফোল্ডারে যাব। এর মধ্যে গিয়ে আমরা কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করব, তাহলে আমাদের ওয়েব নামে একটি ফোল্ডার আসবে, এখানে ডাবল ক্লিক করব। এখানে যে তিনটা ফোল্ডার আমাদের দেখাচ্ছে, এই তিনটা ফোল্ডারের প্রত্যেকটার মধ্যেই আমাদের ছবি আছে এই ফোল্ডারগুলোতে। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডারে আমি ক্লিক করব, তার মধ্যে অন্যান্য যেসব ফোল্ডার থাকবে প্রত্যেকটা ফোল্ডারে ছবি আছে। তাহলে আমি যে কোনো একটা ছবিকে ডাবল ক্লিক করলাম, এটা ইনসার্ট হয়ে গেল। এরপর ফরম্যাট থেকে আমরা এখানে সাইজ ঠিক করব, এখানের এই যে সাইডে বিন্দু আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে লক আসপেক্ট রেশিও টিক চিহ্নটা উঠিয়ে দেওয়া। তাহলে এই লক আসপেক্ট রেশিও টিক চিহ্ন উঠিয়ে দিলাম। এরপরে আমরা এখানে সাইজ দেব 0.32 ইঞ্চি। এরপরে নিচে যেটা আছে হোয়াইট, এটাকেও আমরা দেব 0.32 ইঞ্চি। তাহলে আমার যে লোগোর কাজ বা ছবির কাজ সেটা কিন্তু শেষ। এরপরে আমরা আমাদের বাদ বাকি আর যে সকল কন্ডিশন গুলো আছে সেগুলো আমরা ফলো করে কাজ করব। তাহলে আমি একটু জুম করে নিলাম। এরপরে আমরা কন্ডিশন পড়ি, যে জার্সি নম্বর অ্যাপ্লাই ভ্যালিডেশন ফর ইউনিক জার্সি নম্বর ফর ইচ প্লেয়ার জার্সি নম্বর শুড বি 4 ডিজিট টেক্সট অ্যান্ড নিউমেরিক ভ্যালু। তাহলে আমাদের এখানে যে এই যে জার্সি নাম্বার যেটা আছে, জার্সি নাম্বারের কলাম, এই জার্সি নাম্বারের কলামটা ইউনিক ভ্যালু হতে হবে, অর্থাৎ একটা আরেকটার সাথে মিললে হবে না, এবং এখানে সর্বোচ্চ 4টা ডিজিট সাপোর্ট করবে। তো আমরা এখন এই ভ্যালিডেশনটা আমরা করে আসি। তো সেজন্য আমরা প্রথমত যাব হচ্ছে জার্সি, প্রথমে এই সেলের মধ্যে ক্লিক করব, তারপরে আমরা ডাটাতে ক্লিক করব, ডাটার থেকে আমরা ক্লিক করব ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন থেকে আমরা এখানে যে এনি ভ্যালু আছে এটাকে চেঞ্জ করে আমরা দিব কাস্টম। ফর্মুলার মধ্যে আমরা ফর্মুলা লিখবো, এখানে প্রথমত লিখবো আমি ইকুয়াল এন্ড, এরপরে ব্র্যাকেট দিয়ে লিখবো লেন, লেনের মধ্যে আবার ব্র্যাকেট দিব, দিয়ে আমি প্রথম সেল অ্যাড্রেস এটা দেখিয়ে দিব। এরপর ব্র্যাকেট দিব, ইকুয়াল দিব, আমার কয়টা ডিজিট বলছে 4টা,
সেজন্য আমরা এখানে 4 দিব, এরপরে আবার কমা দেব, এরপর আমরা ইউনিক ভ্যালুর জন্য আমরা কাউন্ট এফ ফাংশন ব্যবহার করব, কাউন্ট এফ, এরপর ব্র্যাকেট দেব, দিয়ে আমরা আমাদের এই সম্পূর্ণ যে কলাম আছে কলামটাকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালু করে দেব। সেজন্য আমরা কিবোর্ড থেকে F4 ক্লিক করব, তারপর কমা দিয়ে আমরা প্রথম সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে দেব, এরপর ব্র্যাকেট দিয়ে লেস দেন ইকুয়াল 1 বলে দেব, তারপর সর্বশেষ ব্র্যাকেট শেষ করব। তো এখানে আমি যে ফর্মুলাটা লিখছি এই হচ্ছে আমার সম্পূর্ণ ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, আমি প্রথমে এখানে এন্ড কল করছি কারণ আমার এখানে কয়েকটা ফাংশন ব্যবহার করতে হবে। তো এর মধ্যে আমি প্রথমে লেন ফাংশন ব্যবহার করছি। লেন ফাংশনে আমি প্রথম সেল অ্যাড্রেসটা বলে দিয়েছি যে এই সেল অ্যাড্রেসের মধ্যে কয়টা ডিজিট হবে বা কয়েকটা ক্যারেক্টার হবে, 4টা। এরপরে আমি এখানে ব্যবহার করছি কাউন্ট ইফ ফাংশন। কাউন্ট ইফ ফাংশন ব্যবহার করে আমি আমার যতগুলো কলাম আছে সেই কলামটাকে আগে নির্দিষ্ট করে দিয়েছি যে এই কলামগুলোর মধ্যে এই এই সেল অ্যাড্রেসগুলোর মধ্যে এই যে বিফোর নামে যে সেলটা আছে সেই সেলটাকে একটা আরেকটার থেকে ইউনিক ভ্যালু করতে হবে। এটি হচ্ছে সেই ফর্মুলা। এরপরে আমরা এখানে ওকে করে দিলাম, তারপর এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দিলাম, একদম শেষ পর্যন্ত আমরা ড্র্যাগ করে দেব। এরপরে আমাদের যে এখানে জার্সি নাম্বারগুলো ছিল সেগুলো আমরা লিখে দিব। তাহলে প্রথমটা ছিল JN10, তারপরে আছে JN45। এখন দেখুন আমি এখানে যদি JN10 আবার লিখি, JN10 এন্টার ক্লিক করি, তাহলে এটা কিন্তু পুনরায় নিবে না কারণ এটা আমার একবার ব্যবহার করা হয়ে গেছে। আবার যদি আমি JN45 লিখি তাও কিন্তু এখানে নিবে না কারণ এটা আমার একবার ব্যবহার করা হয়ে গেছে। ডুপ্লিকেট আর এখানে সাপোর্ট করবে না। তো এরপরে আমাদের যেগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলি, JN55, JN78, 65, 75, 99, JN65, JN75, JN99। তারপরে আর 4টা আছে 44, 2, 69, 70, 44, 2, 69, 70। তাহলে আমাদের কিন্তু জার্সি নাম্বারের কাজ এখানে শেষ। এরপরে আমাদের কি কন্ডিশন আছে আমরা সেই কন্ডিশনে চলে যাই। এখানে আমাদের টোটাল রানের কন্ডিশন ব্যবহার করতে হবে। তো টোটাল রানের জন্য আমার এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন যদি আমরা পড়ি, এখানে আছে ক্যালকুলেট টোটাল রানস বাই ইউজিং ফর্মুলা। টোটাল রান ব্যবহার করতে হবে ফর্মুলা ব্যবহার করে। কনসিডার 20 রানস ফর ইচ উইকেট, অর্থাৎ এক একটা উইকেটের জন্য 20 রান এক্সট্রা যোগ হবে। এরপর আছে ক্যালকুলেট রানস কনসিডারিং দ্য সামেশন অফ অল ম্যাচেস রানস এন্ড সামেশন অফ ইকুইভ্যালেন্ট রানস ফর ইচ উইকেট। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে এখানে আমাদের যে প্রত্যেকটা ম্যাচের রান আছে, একটা রান, একটা রান, এরপরে একটা রান, এই 3টা রানকে যোগ করতে হবে এবং তার সাথে এক্সট্রা আরেকটি যে কন্ডিশন বলা আছে সেটা হচ্ছে যদি কারো উইকেট এখানে থাকে, ধরুন এখানে যদি একটা উইকেট থাকে তার জন্য এই যে 3টা রানের যোগফল, 3টা রানের যোগফলের সাথে অতিরিক্ত 20 নম্বর যোগ করতে হবে, অতিরিক্ত 20 রান। এই যে এখানে কন্ডিশন বলা আছে যে কনসিডার 20 রানস ফর ইচ উইকেট। তাহলে আমরা যদি এখানে টোটাল রানের ফর্মুলা লিখে ইকুয়াল লিখে আমরা সাম লিখলাম, ব্র্যাকেট দিলাম, প্রথম রান কমা দ্বিতীয় রান কমা তৃতীয় রান, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করলাম। তাহলে এখানে কি হলো, এখানে আমার এই যে 3টা রান, এই প্রত্যেকটা 3টা রান আমার এখানে যোগফল হয়ে এই যে সর্বশেষ যে যোগফল সেটা এখানে চলে আসছে। এখন কথা হচ্ছে যে এর মধ্যে কোথাও যদি উইকেট থাকে, ধরুন এখানে আমার 1 উইকেট যদি থাকতো তাহলে আমার এখানে রান হতো 260। কারণ কি, কারণ টোটাল রানের সাথে যে কোনো একটা উইকেট থাকলে তার সাথে আবার অতিরিক্ত 20 রান যুক্ত করতে হবে। তাহলে সেজন্য আমরা একটু ফর্মুলাতে চেঞ্জ করব, এজন্য আমরা এরপরে প্লাস চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিয়ে আমরা আবার সাম লিখব, ব্র্যাকেট দিব, এবার আমরা উইকেট গুলো যোগ করব, উইকেট এটা যোগ দ্বিতীয় উইকেট যোগ তৃতীয় উইকেট, এর সাথে যেহেতু আমাদের 20 রান করে যুক্ত করতে হবে সেজন্য আমরা গুণ চিহ্ন দিব 20। তাহলে কি হলো, কোনো এক জায়গায় যদি একটা উইকেট থাকে তার সাথে 20 রান এখানে গুণ হয়ে এটার সাথে যোগ হয়ে যাবে। তাহলে আমি এটা যদি এন্টার ক্লিক করি, ক্লিক করে আমি যদি এখানে এটাকে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করি তাহলে দেখুন সবগুলোতে আমার যোগফল চলে আসছে।
এখন যোগফল ঠিক আছে কিনা এটা বোঝার জন্য দেখুন প্রথম যে আমাদের এই যে রোটা ছিল এই রো এর মধ্যে কোথাও উইকেট নাই, সম্পূর্ণ সবটাই 0 0। তাহলে সবগুলো যোগফল হয়েছে 240। এখানে আমি যদি যে কোনো একটা উইকেটের এখানে 1 লিখে এন্টার ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে যোগফল 260 চলে আসছে, কারণ একটা উইকেটের জন্য অতিরিক্ত 20 রান এখানে যোগ হবে। তাহলে যদি 20 রান আমার এখানে যোগ হয় তাহলে আমাদের ফাংশনের সাথে বা আমাদের কন্ডিশনের সাথে আমাদের এই কাজটি ঠিক আছে। তাহলে এটাকে আমি আবার 0 করে দিলাম, দেখুন আবার এখানে 240 চলে আসছে। এরপরে প্লেয়ার অফ দ্য সিরিজ, এটা একটু পরে করতে হবে, তার আগে আমরা এভারেজের কাজ করে আসি। এভারেজের যে কন্ডিশনটা আছে, ক্যালকুলেট এভারেজ রানস বেসড অন টোটাল ম্যাচ প্লেড বাই ইউজিং ফর্মুলা। অর্থাৎ আমাদেরকে এখন এভারেজ বের করতে হবে। তো এভারেজের বিষয়টা এখানে একটু বলে রাখি, এভারেজের বিষয়টা আসলে যে কন্ডিশন আছে, কন্ডিশনটা আসলে সম্পূর্ণ ক্লিয়ার না, যে আসলে এই সম্পূর্ণ টোটাল রানের উপরে বের করতে হবে নাকি এই ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচ এই অনুযায়ী বের করতে হবে। তো এটা আপনি অ্যাসেসরের কাছে শুনে নেবেন যে আসলে এটা কোন ভাবে করলে সঠিকভাবে এই কন্ডিশনটা বোঝা যাবে। তো অ্যাসেসর যদি বলে যে এই টোটাল রানের এগেনস্টে আপনাকে এভারেজ বের করতে হবে, তাহলে আমরা প্রথমে কাজ করব কি, এভারেজের যে কলামটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এটাকে মার্জ করে নিব, মার্জ অ্যান্ড সেন্টার করে নিব। এরপরে আমরা লিখবো এখানে ইকুয়াল, ইকুয়াল লিখে আমরা এখানে এভারেজ ফাংশনকে কল করব, এভারেজ, তারপর ব্র্যাকেট দিব, দিয়ে আমরা এই কলামটাকে সিলেক্ট করে আবার ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার চাপ দিলাম। তাহলে দেখুন আমার এখানে এভারেজটা চলে আসলো এবং এটাকে আমরা দশমিক সংখ্যা কমিয়ে দিব পরে, সেজন্য আমরা এখানে ক্লিক করলে দশমিক সংখ্যাটা পরে কমে যাবে। আবার অ্যাসেসর যদি বলে যে না প্রত্যেকটা ম্যাচের আলাদা আলাদা করে এখানে আপনাকে এভারেজ বের করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটা উপায় করব, সেজন্য আমরা এখানে একটা ইনসার্ট করে নিলাম কলাম, কলাম ইনসার্ট করে নিয়ে আমরা এখানে সবগুলোরই আলাদা আলাদা এভারেজ বের করব। তো সেজন্য আমরা কি করব, এখানে আমরা এটাকে বর্ডার দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে লিখব ইকুয়াল এভারেজ, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে প্রথম রান কমা দ্বিতীয় রান কমা তৃতীয় রান, এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর এন্টার ক্লিক করলাম। তাহলে এটা কি হলো, প্রত্যেক ম্যাচের সাথে সাথে আলাদা আলাদা করে আমার এখানে এভারেজ চলে আসলো। এবার এটাকে আমরা ফ্রি হ্যান্ডেল নিচে ড্র্যাগ করে দেব। এখন কথা হচ্ছে যে এই দুইটা কাজের মধ্যে আপনারা কোনটা করবেন সেটা আপনাকে অ্যাসেসরের কাছে শুনে নিতে হবে, যে স্যার আমি এখানে কাজটা কি টোটাল রানের উপরে করব নাকি প্রত্যেক ম্যাচের উপরে করব। এখানে এভারেজ কিন্তু আপনি একবারে দুইটা বের করবেন না, এই দুইটার থেকে যে কোনো একটা বের করবেন। আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে এখানে দুইটা করে রাখছি। যাই হোক, এরপরে আমাদেরকে করতে হবে প্লেয়ার অফ দ্য সিরিজ। তো প্লেয়ার অফ দ্য সিরিজ এই কাজটি করতে গেলে আমাদেরকে আমাদের যে ফাংশন বা যে ফর্মুলাটা আমরা ব্যবহার করব তার জন্য আমাদেরকে একটু হেল্প নিতে হবে। কি ধরনের হেল্প, আমরা এখন একটা হেল্পার টেবিল তৈরি করব। তো সেখানে আমরা প্রথমত আমাদের যে টোটাল রান আছে, টোটাল রান এটাকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এই সাইডে একটা হেল্পার টেবিল তৈরি করব। এই দুইটাকে সিলেক্ট করে আমরা মার্জ এন্ড সেন্টার করে দিলাম, দিয়ে আমরা এখানে এর যে টোটাল রানের যে হেডিংটা ছিল সেটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পরের দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে মার্জ এন্ড সেন্টার করে দিয়ে আমরা এখন এখানে পেস্ট করব হচ্ছে নেম, নেমটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। এরপরে আমাদের এখানে টোটাল রান, এই যে টোটাল রান, এই টোটাল রানগুলোকে আমরা এখান থেকে নিয়ে এখানে বসাবো। তো সেজন্য আমরা এখানে কপি না করে আমরা লিখব ইকুয়াল, ইকুয়াল লিখে আমরা টোটাল রানে যে প্রথম সেল অ্যাড্রেস আছে এটা ক্লিক করলাম, তারপর এন্টার ক্লিক করলাম। তাহলে আমার এখানে যে রানগুলো ছিল সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। এরপর এটাকে আমরা নিচের দিকে ফ্রি হ্যান্ডেল এখানে ড্র্যাগ করে দিব। এরপরে নেমের ক্ষেত্রেও আমরা একই কাজ করব, ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমরা এই নেমের প্রথম সেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করে এন্টার ক্লিক করব। তারপর এটাকে আমরা এখান থেকে নিচে ফ্রি হ্যান্ডেল ড্র্যাগ করে দিব, তাহলে সবগুলো নেম এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে যে আমি নেম গুলোকে এখানে কপি কেন করলাম না, এজন্য করলাম না, আমরা যদি কোনো নেমকে চেঞ্জ করি, এখানে ধরুন তামিম ইকবাল আছে, এটাকে আমরা মাহবুব নাম দিয়ে এন্টার ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে নাম চেঞ্জ করার সাথে সাথে এখানেও কিন্তু নাম
চেঞ্জ হয়েছে, এখানে নামের চেঞ্জের সাথে সাথে দেখুন এখানে নেমটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এই জন্য আমরা কপি না করে এখানে আমরা ডাইরেক্ট ফর্মুলা ব্যবহার করে দিয়েছি। এবার এটাকে সিলেক্ট করে আমরা এটাকে অল বর্ডার করে দিলাম। এখন আমরা প্লেয়ার অফ দ্য সিরিজ বের করতে হবে, সেজন্য আমাদের কন্ডিশনটা আমরা একটু দেখে আসি। হাইয়েস্ট রানস ওনার্স উইল বি দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজ যেটা ব্যবহার করব সেজন্য আমাদেরকে ফর্মুলা ব্যবহার করতে হবে, এবং সর্বশেষ বলা আছে প্লেয়ার অফ দ্য সিরিজ যার নাম আসবে সেটাকে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করতে হবে, এবং এটাকে শুড বি বোল্ড, এটাকে বোল্ড করতে হবে। প্লেয়ার অফ দ্য সিরিজ এটা বের করার চেষ্টা করব, সেজন্য আমরা এখানে এখন ফর্মুলা লিখব ইকুয়াল, তারপরে আমরা এখানে লিখব ভ্যালুকাপ। ভ্যালুকাপের লিখে এখানে আমাদেরকে বলছে কি লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালুর এখানে আমরা আরেকটা ফাংশন কল করব, সেটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স ফাংশন কল করে আমরা এখান থেকে আমাদের এই যে টোটাল রানের এইটা সম্পূর্ণটাকে সিলেক্ট করে দিব। এই কলামটা সিলেক্ট করলে কি হবে, এই কলামের মধ্যে সর্বোচ্চ রান যেটা সেটা ম্যাক্স, অর্থাৎ ম্যাক্স ফাংশন ব্যবহার করার কারণে সর্বোচ্চ রান এখানে বের হয়ে আসবে। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পর আমরা ব্র্যাকেট কমা দেব, কমা দিয়ে এখানে বলা আছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে হিসেবে আমরা এই সম্পূর্ণ টেবিলটাকে সিলেক্ট করে দেব। সম্পূর্ণ টেবিল সিলেক্ট করে দিয়ে এরপরে আমরা কমা দিব, কমা দিয়ে এবার বলা আছে কলাম ইন্ডেক্স নাম্বার। তাহলে এখানে আমরা কয় নাম্বার কলামের তথ্য দেখতে যাচ্ছি। তো আমাদের টোটাল নাম্বার যে এই টোটাল রান সেটা যদি 1 নাম্বার কলাম হয়, নেম এটা হচ্ছে আমার 2 নাম্বার কলাম, সেজন্য আমরা এখানে 2 লিখে দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো এখানে আমাদের ফর্মুলাটা যদি আমরা একটু বোঝার ট্রাই করি, এখানে প্রথমত আমরা ভ্যালুকাপ ব্যবহার করছি, ভ্যালুকাপ ব্যবহারের পরে আমরা এখানে ব্যবহার করছি ম্যাক্স ফাংশন। তো ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে যে ওই কলামের মধ্যে সর্বোচ্চ নাম্বার কোনটা আছে সেটা খুঁজে বের করা। এরপরে আমরা সম্পূর্ণ টেবিল অ্যারেকে দেখিয়ে দিয়ে বললাম যে 2 নাম্বার কলামের তথ্য আমাকে দেখাতে হবে যেটা সর্বোচ্চ আছে সেটা। তাহলে এখানে আমি এবার এন্টার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমার এটা মার্জ করা হয়নি, আমি এই কলামটাকে মার্জ করে নেই। মার্জ করে নেওয়ার পরে দেখুন আমার এখানে যে নামটা আসছে সেটা হচ্ছে সাকিব আল হাসান। তো এখানে আমি যদি রানের বিষয়টা দেখি, এই যে সাকিব আল হাসান, এই সাকিব আল হাসানের যে টোটাল রান সেটা আছে এখানে 355। এর মধ্যে কিন্তু আর কোথাও 355 তার বেশি কোনো রান নাই। এখন এটাকে বলা হয়েছে আবার বোল্ড করতে হবে, একই সাথে এটাকে কাউন্টার ক্লকওয়াইজ করতে হবে। তাহলে আমরা এই টেক্সট ডিরেকশনে গিয়ে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম। এখন এই ফর্মুলা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা যে কোনো একজনের নাম রানটাকে বেশি করে দেব। তো ধরুন মাশরাফি এর রানটাকে আমরা এখানে লিখে দিলাম 400, দিয়ে এন্টার ক্লিক করলাম। তাহলে দেখুন আমার এখানে প্লেয়ার অফ দ্য সিরিজ সর্বোচ্চ রানের জন্য মাশরাফির নাম চলে আসছে। তাহলে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজের কাজটাও শেষ। এখন আমরা কাজ করব হচ্ছে রেটিংস এর কাজ। তো রেটিংস এর যে কন্ডিশন বলা আছে এখানে যে ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা প্লেয়ার উইল গেট 1 স্টার ফর ইচ 100 রান, অর্থাৎ কেউ যদি 100 রান করে তার জন্য সে একটা স্টার পাবে, এবং কারো রান লেস দেন 100 যদি থাকে তাহলে সে 0 স্টার পাবে। তাহলে কেউ যদি 200 রান করে তার জন্য সে 2টা স্টার পাবে, কেউ যদি 300 রান করে তার জন্য সে 3টা স্টার পাবে, আবার কেউ যদি 99 রান করে তার জন্য সে 0 স্টার পাবে, কারণ তার কিন্তু রান 100 হয় নাই। তো সেজন্য আমরা এখানে আজকে 2টা নতুন ফাংশন এখানে ব্যবহার করব, একটা হচ্ছে রিপিট আর একটা হচ্ছে ইন্টিজার। তো রিপিটটা কিভাবে কাজ করে, ধরুন নিচের আমরা এখানে লিখলাম রিপিট, REPT, রিপিট লিখে আমরা ব্র্যাকেট দিলাম। তো রিপিটটা কাজ করে মূলত টেক্সটের উপরে, এখানে বলা আছে টেক্সট, তাহলে ফাংশনে আমরা বা ফর্মুলায় কোনো টেক্সট লিখতে গেলে আমরা অবশ্যই ইনভার্টেড কমা ব্যবহার করি। তো ইনভার্টেড কমা দিয়ে আমি যদি এখানে লিখি এম, এবার ইনভার্টেড কমা দিলাম, তারপর কমা দিয়ে বলা আছে নাম্বার টাইম, অর্থাৎ এটাকে কয়বার রিপিট করব। তো এটাকে আমি যদি 3 লিখে দিই, এবার ব্র্যাকেট ক্লোজ করে এখানে লিখি, তাহলে দেখুন আমার এম 3বার চলে আসছে, কারণ আমি এটাকে রিপিট করতে বলছি কয়বার, 3বার। 3-এর জায়গায় আমি যদি এটাকে 5 লিখে দিই তাহলে এটা 5বার রিপিট হবে। আবার ফাংশনের মধ্যে আমরা যদি 5 না লিখে দিয়ে এখানে আমরা কোনো সেল অ্যাড্রেস লিখে দিই, ধরুন এই সেল অ্যাড্রেসটা লিখে দিলাম, এন্টার ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে যদি লিখে দিই 2, এন্টার ক্লিক করি, তাহলে এই সেলের মধ্যে আমরা যাই লিখবো সেটা এখানে ততবার রিপিট হবে। এখানে যদি আমরা লিখি 4, এন্টার ক্লিক করলাম, তাহলে এই লেখাটা 4বার রিপিট হবে। এরপরে আমরা আরো একটা ফাংশন ব্যবহার করব, সেটা হচ্ছে ইন্টিজার।
তো সেটা আমরা এখানে লিখবো আইএনটি, সংক্ষেপে ইন্টিজারকে আইএনটি লেখা হয়। এরপর ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টিজার বলতে বোঝানো হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলো? যেগুলোর সাথে দশমিক সংখ্যা নাই সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখানে ধরুন আমি লিখে দিলাম যে 45.89 ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এটাকে আমি বললাম যে এটাকে ইন্টিজার তৈরি করো, এন্টার ক্লিক করলাম। তাহলে দেখুন কি হলো, এখানে এইটাকে সে দশমিক বাদ দিয়ে বাকিটুকুকে দেখাচ্ছে। তো ইন্টিজার হচ্ছে দশমিক বাদ দিয়ে পূর্ণ সংখ্যা দেখানো। এখন এই ফর্মুলার মধ্যে আমরা যদি কোনো সংখ্যা না দিয়ে কোনো সেল অ্যাড্রেস দিয়ে দিই, ধরুন এখানে এই যে এখানে আছে 58.33, এই সেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এন্টার ক্লিক করলাম। তাহলে এখানে কি হলো, দশমিক সংখ্যা কিন্তু সে বাদ দিয়ে দিল। এই যে এখানে 58.33 ছিল, এখানে কিন্তু সে 58 পয়েন্টের পরে আর কোনো দশমিক সংখ্যা নেয় নাই। তো এই দুইটা ফাংশন থেকে আমরা এখানে ব্যবহার করে রেটিংসটাকে বের করার চেষ্টা করব। সেজন্য আমরা এখানে প্রথমে লিখব ইকুয়াল ইফ ব্র্যাকেট, কারোর টোটাল রানস যদি 100 নিচে হয় তাহলে এই সেল অ্যাড্রেস লেস দ্যান 100, তাহলে তাকে আমরা কোনো রেটিংস দিব না, সেজন্য আমরা দুইটা ইনভার্টেড কমা দিয়ে ফাঁকা রেখে দেব। এরপরে বলা আছে যে কেউ যদি 100 বেশি হয় তাহলে সেক্ষেত্রে তাকে 100-র জন্য অন স্টার করতে হবে। এখানে আমরা এবার রিপিট ফর্মুলা ব্যবহার করব, আর রিপিটি, তারপর আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে আমরা রিপিটে কি ব্যবহার করব, রিপিট হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে আমাদের যে স্টার। তো আমরা এখানে ইনভার্টেড কমা দিলাম, দিয়ে আমরা স্টার চিহ্ন দিয়ে দিলাম, আবার ইনভার্টেড কমা দিলাম, এরপর আমরা আবার কমা দিলাম। এবার এটাকে আমরা কতবার রিপিট করব? তো কতবার রিপিট করব তার জন্য আমরা এখানে এই দশমিক সংখ্যা তো আর রিপিটে সাপোর্ট করবে না, তো সেজন্য আমরা এখানে ইন্টিজার লিখবো, আইএনটি ইন্টিজার, তারপর ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে এই যেটা তাকে আমরা 100 দিয়ে ভাগ করব। কেন 100 দিয়ে ভাগ করব? কারণ এখানে আমাদেরকে প্রতি 100-তে 1 স্টার বলা আছে। যদি আমাদের এখানে বলা হতো যে প্রতি 50 রানে আমাদেরকে অন স্টার করতে হবে, তাহলে আমরা এখানে 50 দিয়ে ভাগ করতাম। এরপরে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এখন এই ফাংশনটা আমরা যদি একটু বোঝার ট্রাই করি বা ফর্মুলাটা, আমরা প্রথমত এখানে বলে দিয়েছি যে ইফ কারোর নাম্বার যদি রান যদি 100 নিচে হয় তাহলে তাকে আমরা কোনো রেটিংস দেব না, তাকে আমরা ফাঁকা রেখে দেব। এরপরে আমরা বলছি রিপিট, রিপিট কেন? কারণ 100-র বেশি যদি কেউ হয় তাহলে তার স্টারটাকে রিপিট করতে হবে। তাহলে আমরা স্টার দিয়েছি এবং কতবার রিপিট করব, তার যত রান হবে তাকে আমরা 100 দিয়ে ভাগ করলে যা হবে ভাগফল, সেই ভাগফলটা দিয়েই আমাদেরকে স্টারটাকে রিপিট করতে হবে। তাহলে আমরা এখানে এন্টার ক্লিক করলাম, ক্লিক করলে কি হলো, এখানে প্রথমটাতে কোনো রেটিংস আসলো না। আমাদের এখানে সেল অ্যাড্রেস দিতে একটু ভুল হয়েছে, এই সেল অ্যাড্রেসের এখানে আমরা এভারেজটা দিয়ে ফেলছি। এভারেজের এখানে আমরা দেব হচ্ছে টোটাল রান, এন্টার। তাহলে টোটাল রান আমরা এখানে দিয়ে দিলাম। যে ফর্মুলাটা করছি তার জন্য দেখুন আমাদের এখানে 200 রান আছে। তো 200 রানের জন্য আমাদের এখানে স্টার চলে আসছে 2টা, এখানে আছে 75, তার জন্য আমাদের কোনো মার্কিং নাই। এবার আমরা এই ফর্মুলাটাকে নিচে ড্র্যাগ করে দেব। তো এখানে ড্র্যাগ করার ফলে আমাদের কি হলো, যে এখানে এই যে এই টোটাল রানস এখানে এটা আছে 75, 75-এর জন্য আমার এখানে কোনো রেটিংস আসে নাই। তো আমরা এখন কি করব, আমরা এখানে একটু চেঞ্জ করে দেখব, যে 75-এর জায়গায় আমরা দেব 99। 99 দিলে কি হবে, তাও কিন্তু কোনো রেটিংস আমার এখানে আসবে না। কেন আসবে না? কারণ আমরা ফর্মুলা করছি 100 করলেই রেটিংস আসবে। তাহলে এখানে আমি যদি 100 লিখে দিই, এন্টার ক্লিক করি, তাহলে দেখুন 100-র জন্য এখানে কি 1 স্টার চলে আসছে। আবার কারো রান যদি এখানে হয়, ধরুন এটাকে আমরা লিখে দিলাম 400, তাহলে 400 লিখে দিলে এখানে কি হলো, তার জন্য 4 স্টার চলে আসলো। তো এই হচ্ছে আমাদের টোটাল কাজকের কাজ, রেটিংস এর কাজ, প্লেয়ার্স অফ দ্য সিরিজ, এভারেজ সবগুলোই আমরা বের করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওতে কারো কোথাও সমস্যা থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করার চেষ্টা করব কমেন্টগুলো রিপ্লাই করার। আর আমার যদি কোনো কাজে এখানে আপনাদের মনে হয় যে কোথাও ভুল গিয়েছে, আপনারা সেটা অবশ্যই কমেন্ট করবেন, আমি সেটাকে পরবর্তীতে সলভ করে নেওয়ার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ নতুন আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।